নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুলগুলোর এবছর সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে উদ্বিগ্নতার মধ্যে দেখা গেল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ইতিমধ্যে শিক্ষা দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছেন পর্যালোচনামূলক বৈঠকের আয়োজন করার জন্য। এই বৈঠকে সার্বিক বিষয়টি আলোচনা করা হবে। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এসিআরটি কার্যালয় পরিদর্শনে যান। সেখানে তিনি বন্দে ত্রিপুরা শিক্ষানবিশ চ্যানেলের কার্যালয় পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, বন্দে ত্রিপুরা শিক্ষানবিশ চ্যানেলের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীদের মেধা কিভাবে বাড়ানো যায় এ নিয়ে তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেহেতু এনসিইআরটির গাইডলাইন মেনে এই চ্যানেলগুলো চলছে, সেহেতু এনসিইআরটির কমিটির সঙ্গে আলোচনা করে এই সমস্ত পরামর্শগুলোকে কার্যকরী করা যায় কিনা সেই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য তিনি বলেছেন। আর কার্যকরী করা সম্ভব হলে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কিভাবে এর বাস্তবায়ন করা যায় এর উপর গুরুত্ব দেবেন তিনি। ইংরেজি ভাষার উপর আরো কিভাবে দক্ষতা বৃদ্ধি করা যায় এর উপরেও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। টেকনোলজি যদি ঠিকভাবে আরো ডেভেলপ করা যায় তাহলে সবার মধ্যে সেটা যাবে। এবং 5টা চ্যানেল ওনারা দেখালেন এখানে, বাড়ির থেকে তো সেটা বোঝা যাচ্ছিল না, একটাই চ্যানেল দেখতাম। আমি এটাও বললাম যে বাংলাতে পড়ানো হচ্ছে, যেখানে ইংলিশ মিডিয়ামের স্কুল আছে তাদের পক্ষে বাংলা আবার সে বাংলাই বুঝতে হবে। তো ওনারা বলছেন যে এরকম বাইলিঙ্গুয়ালেও এরা চেষ্টা করছে যাতে ইংলিশের ক্লাস, ইংলিশের ল্যাঙ্গুয়েজে যাতে ক্লাসটা নেওয়া যায়। তো অনেক বিষয়ে আলোচনা হলো এবং আমি যা এটা সুখ্যাতিও শুনলাম যে দিল্লির থেকেও খুব সুখ্যাতি আছে এটা। কিন্তু মানে সুখ্যাতির তো শেষ নেই, আরো বেটার করতে হবে। তো আজকে প্রথমবার আমি এলাম এখানে, এসে অনেক কিছু জানলাম, বুঝলাম। স্টুডিওটা আরো আপডেট করতে হবে। এবছর সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিদ্যাজ্যোতি প্রকল্প ভুক্ত স্কুলগুলোর ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ইতিমধ্যে পর্যালোচনামূলক বৈঠকের আয়োজন করার জন্য শিক্ষা দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছেন। সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। একই সঙ্গে এ সমস্ত সমস্যাগুলোর কিভাবে সমাধান সম্ভব তা নিয়েও আলোচনা হবে। বিদ্যাজ্যোতি তো এর আগে বোধহয় ভালোই রেজাল্ট ছিল, বলো 71% ছিল। এবার দেখা গেল যে আরো এক্সটেন্ড করার ফলে সেখানে দেখতে হবে। এটা আমি অলরেডি বলেছি, এডুকেশন সেক্রেটারিকে বলেছি যে বিষয়ে একটা মিটিং রাখার জন্য। সেখানে পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে আলোচনা হবে, কি কি সমস্যা, কিভাবে সেটাকে সলভ করা যায়, সেই বিষয়ে আলোচনা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন কথা বলেন বন্দে ত্রিপুরা শিক্ষানবিশ চ্যানেলে পাঠদানকারী শিক্ষকদের সঙ্গে। অনলাইনের মাধ্যমে শিক্ষাদান প্রসঙ্গে বিস্তারিত তথ্য তিনি জেনে নেন তাদের কাছ থেকে। শান্তন টিভি। ধলাই জেলার মনু ও ছৈলেংটা বাজারে বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান করল জেলা স্বাস্থ্য দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ। অভিযানকালে আধিকারিকরা মনুবাজারে 2টি আইসক্রিম ফ্যাক্টরিকে 7 দিনের নোটিশ জারি করল। 7 দিনের মধ্যে ত্রুটিগুলো সারাই না করা হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ধলাই জেলার খাদ্য সুরক্ষা আধিকারিক। গোটা রাজ্যে চলছে তীব্র দাবদাহ। দহন যন্ত্রণায় গা পুড়ছে সাধারণ মানুষের। এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষ তীব্র দহন যন্ত্রণা থেকে রেহাই পেতে অনেক বেশি পরিমাণে নির্ভরশীল হয়ে উঠছে ঠান্ডা পানীয় কিংবা আইসক্রিমের উপর। স্বাভাবিকভাবে এ সমস্ত ঠান্ডা পানীয় কিংবা আইসক্রিমের গুণগত মান বজায় রয়েছে কিনা তা খতিয়ে দেখার বিষয়টা হচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। আর শুক্রবার ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা সেটাই করলেন। হানা দিলেন মনু এবং ছৈলেংটা বাজারের 3টি আইসক্রিম ফ্যাক্টরিতে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আইসক্রিম তৈরি করা হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখেন আধিকারিকরা। সার্বিক বিষয় খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু ত্রুটি নজরে আসে আধিকারিকদের। কপি আইসক্রিম ফ্যাক্টরি থেকে বেশ কিছু নমুনা উদ্ধার করে তা আগরতলার রিজিওনাল ফুড ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। রিপোর্ট পাওয়ার পর
আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখার অভিযোগে রনি আইসক্রিম ফ্যাক্টরি এবং পূজা আইসক্রিম ফ্যাক্টরিকে 7 দিনের নোটিশ জারি করা হয়। এই 7 দিনের মধ্যে তাদের ত্রুটিগুলি দূর করতে হবে। আমরা এখানে মৌলবাজারের ধলাই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ থেকে আমরা আজকে মৌলবাজারের বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরি ভিজিট করেছি। তার মধ্যে যেমন রনি আইসক্রিম ফ্যাক্টরি, পূজা আইসক্রিম ফ্যাক্টরি আর পপি আইসক্রিম ফ্যাক্টরি আমরা এখানে ভিজিট করেছি। ভিজিট করে এখানে আমরা যা যা দেখেছি তার উপর আমরা বলছি কিছু। ওনাদেরকে আমরা বলেছি যে জলের ব্যবস্থা যাতে ভালো করে পানীয় জল যাতে ব্যবহার করে ওনারা আইসক্রিম বানানোর ক্ষেত্রে। রনি আইসক্রিম ফ্যাক্টরির ক্ষেত্রে আমরা দেখেছি ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে না। তো ওনাদের আমরা বলেছি 7 দিনের একটা ইমপ্রুভমেন্ট নোটিশ ওনাদের দিয়েছি। 7 দিনের মধ্যে যদি ওনারা সবকিছু ঠিকঠাক না করে তাহলে আইনত আমরা ব্যবস্থা নেব। এখানে পপি আইসক্রিম ফ্যাক্টরিতে আমরা ভিজিট করেছি, মোটামুটি ওনারা পরিষ্কার রেখেছে সবকিছুই। তাও যে জায়গায় আরো ভালো করা যাবে ওই খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা এদিন হানা দেয় একাধিক মুদির দোকানেও। প্যাকেটজাত দ্রব্য সহ খাদ্যদ্রব্যের গুণগত মান বজায় রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তারা। খতিয়ে দেখা হয় ঠান্ডা পানীয় শরবত এবং জলের বোতলও। স্যান্দন টিভি। পানীয় জলের সমস্যায় ভুগছেন প্রায় 1.5 থেকে 200 চা বাগানের শ্রমিক পরিবার। চিত্রটা কৈলাসহরের হীরাছড়া এডিসি ভিলেজের। বাগানের শ্রমিক পরিবারের অভিযোগ, কুয়ো থেকে পানীয় জল সংগ্রহ করে তৃষ্ণা মেটাতে হয় তাদের। পানীয় জলের সংকট দূর করার জন্য প্রধানকে বেশ কয়েকবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। হীরাছড়া এডিসি ভিলেজের 1 নম্বর ওয়ার্ডের পরিবারগুলোর কাছে পানীয় জলের একমাত্র উৎস চা বাগান। এলাকার সাহেবদের বাংলোর পাশে বিগত সরকারের আমলে তৈরি করা একটি মাত্র কুয়ো। সংস্কারের অভাবে বর্তমানে তেমন পানীয় জল পাওয়া যায় না বললেই চলে। পাশে রয়েছে একটি মাত্র পুকুর। এই পুকুরে স্নান সহ অন্যান্য কাজ করে থাকেন এলাকাবাসী। স্থানীয় চা বাগানের শ্রমিক রামচরণ রাজভর জানান, গত 1.5 বছর আগে ডিডব্লিউএস দপ্তরের উদ্যোগে কুয়োর পাশে বড় আকারে পাকা ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হয়। কাজ কিছুটা এগিয়ে যাওয়ার পর তা বন্ধ হয়ে যায়। এলাকায় জল জীবন মিশন প্রকল্পের ডিপ টিউবওয়েল বসানো হয়েছে ঠিকই, কিন্তু আয়রন রিমুভাল প্ল্যান্ট না থাকায় পাইপলাইনে পানীয় জলের টেপ থাকলেও তা পানের অযোগ্য। এলাকায় পানীয় জলের এই সমস্যা সমাধানের জন্য এলাকাবাসীরা পঞ্চায়েতকে জানানোর পরও কাজের কাজ কিছুই হচ্ছে না। পূর্বে পানীয় জলের সমস্যা হলে গাড়ি দিয়ে এলাকায় পানীয় জল দেওয়া হতো। এখন শুখা মৌসুমেও গাড়ি করে জল আসে না, তাই একটি মাত্র কুয়োর উপর নির্ভর করেই তৃষ্ণা মেটাচ্ছেন স্থানীয় চা শ্রমিক পরিবারের মানুষেরা। রোজ জল না কিনা এখানে সাপ্লাই টাপ্লাই কিছু নাই তো, আর এমনিতে গাড়ি দিয়ে জল দেয়নি না, আগে দিতে আসলে এখন দেই না তো। কতদিন ধরে দেয় না? মোটামুটি এই বছরে একদমই দিছে না তো, তো তোমরা এখানে প্রধান যে আছে প্রধানরে জানাইছলানি? জানে, সব জানে, কিন্তু তারা কিছু করে না তো। এখানে জলের ব্যবস্থা কিছু করে না তারা। ভোট দিতে কইছে তারারে প্রধান, সব তারারে কইছে জলের ব্যবস্থা করো, তারা তো করে না। জল লাগে তোমরা? জল লাগে, অনেক কষ্ট হয় এখানে জলের লাগে। সমস্যা ক্যাম্পের সামনে এই ট্যাঙ্কিটা হয়েছে জলের সাপ্লাইটা, এই জলটাও তারা ঠিক মতন কাজ কাম চালায় না, কিছু না। আর জলের অসুবিধা হয়। আমরা এখানে একটা রিং কল আছে, এটা তারা 300 পরিবার জল খায় এক রিং কল থেকে। আর এটা কতদিন ধরে কাজ শুরু? 1.5 বছর হয়েছে। মানে 1.5 বছর ধরে এটা কমপ্লিট হয়েছে না? না, আরো ইরানিরটা হয়ে গেছে, মাগুরুলির গুলা হয়ে গেছে, আমরা হীরাচড়াটা হয়েছে না। কিন্তু সমস্যা হীরাচড়া পুরা জলের সংখ্যাটা একবারে, একটা রিং কল আছে, এটারই জলটা সব পরিবার 300 পরিবারে খাইতে ব্যবহার করে। কবে নাগাদ এই পানীয় জলের সমস্যার সমাধান হবে, এই সময়ের উপরেই তাকিয়ে রয়েছে চা বাগানের শ্রমিক পরিবারগুলো। স্যান্দন টিভি। গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম শম্পানাথ, অভিযুক্ত স্বামীর নাম শিল্টনাথ। বাড়ি কদমতলা থানার অন্তর্গত বড়গোল গ্রাম পঞ্চায়েতের অধীন আমটিলা আনন্দময়ী ক্লাবের পাশে 1 নম্বর ওয়ার্ড এলাকায়। মৃতার বাপের বাড়ির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় কদমতলা থানায়। অভিযোগপত্রে মৃতার বাপের বাড়ির
তরফে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত স্বামী শিল্টু নাথ বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ সৃষ্টি করত গৃহবধূ শম্পা নাথের উপর। ধীরে ধীরে স্বামীর অত্যাচার বেড়ে যায়, মানসিক এবং শারীরিক দিক থেকে নিগৃহীত হতে থাকে এই গৃহবধূ। স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ে অন্য মহিলার সঙ্গে। এই ঘটনার প্রতিবাদ করায় গৃহবধূ শম্পা নাথকে হত্যা করেছে তার স্বামী শিল্টু নাথ। মৃতার বাপের বাড়ির পরিবারের তরফে এই অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ শুরু করেছে তদন্ত। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত স্বামী শিল্টু নাথকে। গতকালকে পানিসাগর রামনগরের নিবাসী নাম হচ্ছে অজিত নাথ, মিতার বড় ভাই, সে আমাদের এখানে আসে এবং একটা রিটেন কমপ্লেন দেয় যে তার বোনকে, তার বোন জামাই হত্যা করেছে। তো অ্যাকচুয়ালি ঘটনা হয়েছিল 15 তারিখ সে ইনজুর্ড হয়েছিল, কিন্তু আমাদের কাছে কোনো খবর আসেনি। তার হাজব্যান্ডই তাকে হসপিটাল নিয়ে এসেছিল এবং সেখান থেকে কদমতলা হসপিটাল থেকে সে প্রথমে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার হয়েছিল এবং সেখান থেকে আগরতলা জিবি হসপিটাল এবং ডিউরিং ট্রিটমেন্ট সে এক্সপায়ার্ড করে। তো মিতার পরিবারের কমপ্লেন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তো জিবিতেই ডেড বডির পোস্টমর্টম হয়ে গেছে। তো যখন আমরা একটা প্রিলিমিনারি যখন ইনভেস্টিগেশন করি, তাতে দেখা যায় যে তার কথাবার্তার মধ্যে কিছু অসংলগ্নতা। ত্রিপুরা সরকারের ICDS প্রকল্পের অন্তর্গত মেলাঘর পৌরসভা এলাকায় ফেব্রুয়ারি মাসে 86টি ভাতা প্রদান করা হয়েছিল। সেখানে দেখা গেছিল ভাইস চেয়ারম্যান ও তার নিজের নামে ভাতা করে নিয়েছিল। গোটা বিষয়টি উঠে এসেছিল খবরের কাগজের শিরোনামে। শুক্রবার কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়ার শাখা সংগঠন ত্রিপুরা গৃহ পরিচারিকা ইউনিয়নের মেলাঘর ইউনিটের উদ্যোগে মেলাঘরের CDPO-কে একটি ডেপুটেশন দেওয়া হয়। CFTOI এর রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহার সাথে মেলাঘরে যে 86টি ভাতা দেওয়া হয়েছিল, এর মধ্যে 29টি ভাতা অসংগঠিত শ্রমিকদের দেওয়া হয়েছে। এই অসংগঠিত শ্রমিকদের মধ্যে গৃহ পরিচারিকাও একটি অংশ, অথচ এই ভাতা প্রদানে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। তার জন্য এই বঞ্চিতদের ভাতা পাইয়ে দিতে প্রসেনজিৎ সাহার নেতৃত্বে 5 জনের প্রতিনিধি এদিন ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন মেলাঘর ইউনিটের সভাপতি মৌসুমী দেবনাথ এবং সম্পাদক নন্দিতা দাস। গত 2 মাস আগে 86 ভাতা দেওয়া হয়েছে আমাদের CDPO মেলাঘরের তরফ থেকে। 86টার মধ্যে 29টা ভাতা এমন ছিল যেগুলি আনঅর্গানাইজড ওয়ার্কারদের জন্য, মানে গৃহ পরিচারিকারাও এই আনঅর্গানাইজড ওয়ার্কারের ভাতা প্রাপ্য বা ওনারা পাওয়ার যোগ্য। কিন্তু দেখা গেছে এই 29 জন যারা ভাতা পেয়েছেন, আনঅর্গানাইজড অসংগঠিত শ্রমিকদের যারা ভাতা পেয়েছেন, তাদের মধ্যে একজনও আমরা প্রমাণ সহকারে আমাদের CDPO সাহেবের কাছে তুলে ধরেছি। আমরা কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে, আমরা CFT এর তরফ থেকে আমরা আমার মেলাঘর CDPOর কাছে আমরা তুলে ধরেছি যে এই যারা 29টা ভাতা ওনারা দিয়েছেন আনঅর্গানাইজড ওয়ার্কার হিসেবে, এদের কেউই আনঅর্গানাইজড ওয়ার্কার না। পরিচালিকা হিসেবে ওরা বিভিন্ন ব্যাপারে কাজ করে, কিন্তু ওরা MMSSP পেনশন সোশ্যাল স্কিম ওরা অ্যাপ্লাই করেছিল, কিন্তু ওরা পায়নি। তো ওরা জানতে চেয়েছিল ওরা দীর্ঘদিন ধরে কাজ করেও সঠিকভাবে কাজ করে ওরা কেন ভাতা পায়নি। কিন্তু মেলাঘর অনেক মানুষ আছে যারা এরকম কাজকর্মে জড়িত না, কিন্তু বিভিন্ন ওদের সুযোগ সুবিধা ব্যবহার করে ওরা ভাতাগুলি পেয়ে গেছে। কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে 3 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে মৈত্রী সংসদ। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে মৈত্রী সংসদ এবং কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি ঘোষণা দেয় আগামী 24 এবং 25 এবং 26 মে অনুষ্ঠিত হবে নানাবিধ অনুষ্ঠান। মৈত্রী সংসদের পক্ষে আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানিয়েছেন, এই অনুষ্ঠান শুরু হবে প্রভাত ফেরি দিয়ে। রবীন্দ্র ভবনের প্রাঙ্গণ থেকে 24 মে সকাল 7টায় বের হবে এই প্রভাত ফেরি। এরপর রেন্টাস কলোনি এলাকায় কবি কাজী নজরুল ইসলামের পূর্ণবয়ব মূর্তি
স্মৃতির আভরণ উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে থাকবেন মন্ত্রী টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী, বিধায়ক রামপ্রসাদ পাল প্রমুখ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিদ্বজ্জনেরা এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে সম্মতি জানিয়েছেন। 24, 25, 26 মানবতাবাদী কবি, বিদ্রোহী কবি কাজী নজরুলের 125তম জন্মদিন। আপনারা জানেন এখানে একটি সংগঠন আছে দীর্ঘদিন সমানে যারা একেবারে স্বাধীন সত্তার সঙ্গে ব্যতিক্রমী হিসেবে, সেটা হচ্ছে মৈত্রী সংসদ, যারা ভারত বাংলাদেশ মৈত্রীর ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা এবং পদক্ষেপ নেয়। তারা এবং নজরুলের 125তম জন্ম বার্ষিকীকে উদযাপন করার জন্যে মৈত্রী সংসদ এবং 125তম নজরুলের জন্মবার্ষিকী পালন উপলক্ষে যে একটি কমিটি করা হয়েছে, সেই কমিটির তরফ থেকে আজকের এই প্রেস মিট। কমিটির অবয়ব সম্পর্কে প্রথমে একটু বলে দিই। ত্রিপুরায় পাচারের পথে কন্টেইনার গাড়ি থেকে 15 লক্ষাধিক টাকা নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনা আসামের চুড়াই বাড়িতে মোট 16টি কার্টন এবং 100টি করে মোট 1600 বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় কন্টেইনারের চালককে। ধৃত চালকের নাম জয়ন্ত দেব, বাড়ি আমবাসা এলাকায়। বিলোনিয়া থানাধীন মনোরমুখ জয়নগর এলাকায় স্বামী স্ত্রীর নিগৃহ কাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তরা অধরা। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে সুবিচারের আশায় আরক্ষা প্রশাসনের দরজায় কড়া নাড়ছে নিগৃহীত স্বামী স্ত্রী। বিলোনিয়া মহিলা থানার ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে তারা। এই স্বামী স্ত্রী বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার বাসিন্দা সঞ্জয় দাস ও রাখি সরকার দাস। গত 7ই মে নেমন্তন্ন খেয়ে বাড়িতে ফেরার পথে সমাজে সচেতনকারী নামধারীদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার স্বামী স্ত্রী। মামলা হলেও হেলদোল ছিল না বিলোনিয়া মহিলা থানার পুলিশের। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসে বিলোনিয়া মহিলা থানা। অবশেষে স্বামী স্ত্রী নির্যাতনের ঘটনার প্রায় 54 ঘন্টা পর গত 9ই মে বিলোনিয়া মহিলা থানা 1224 নম্বরে মামলা লিপিবদ্ধ করে এবং ভারতীয় দণ্ডবিধির 325, 384, 506, 354, 34 ধারায় মামলা হাতে নিয়ে কিষান বণিক নামে এক যুবককে গ্রেপ্তার করে। এক প্রস্ত লোক দেখানো নাটক মঞ্চস্থ করে মহিলা থানা। 10 দিন অতিক্রান্ত ঘটনার মূল অভিযুক্ত মহিলা রিনা দে মঙ্কা সরকার ও রিনাদের স্বামীকে জালে তুলতে পারছে না। কেসটা কুদিসিমো করছিলাম, 3 দিন পরে তারা কেসটা লইছে। প্রথম দিন তারা কেসটা তো লইছেই না, 3 দিন পরে কেসটা লইছে। যখন মিডিয়া স্টার্ট করছে তারপর তারা কেসটা লইছে, কিন্তু অথচ আমরা 3 দিন আগে কেস করছি। 3 দিন পরে তারা কেসটা লইল। কেস লইবার পরও একজন ধরে আনছে, যে লোকটা ধরে আনছে, হাত ধরে যে টানছে হেরও ধরে আনছে, হের জেল হয়ে গেছে। কিন্তু যে মহিলাটা এর উপরে অত্যাচার, যে ভাষা যদি আমি মুখে বুঝাতাম না, যে ভাষাটি আমার ওয়াইফের যে ভাষাটি করছে, যে ধরনের ভাষা, এটি আমার ভাষা আমার মুখে দিয়ে আইতো না। এর জুতা দিয়ে তো ফিরতে আসি 3টা মহিলা। আরেকজন ওই যে রিনাদের হাজবেন্ড, এর চুল দিয়ে ফা দিয়ে ধরে রাখছে। এর হাজবেন্ডের নামও জানি না, নাম হয়েছে আপনার টিলাবাড়ি, ঠিকানা জানি আমি এতটুকু। আরেকটা আছে মঙ্কা সরকার। কিন্তু আরেকটা জিনিস হইলো, কিন্তু যে লোকটারে অ্যারেস্ট করছে বা জেল হয়েছে 14 দিনের, হ্যাঁ রিমান্ডে লইছে না পুলিশ। এরা যদি পুলিশের রিমান্ড লইতো তাহলে সব ডিটেলসে বাড়ি যেত। পুলিশের রিমান্ডে লইছে না, ডাইরেক্ট জেল হয়ে গেছে, কোর্টের থেকে ডাইরেক্ট জেল। আমরা এলাকার থেকে আমরা খবর আছে, পার্টি আরামসে ঘুরতে আছে, পুলিশে কইতেছে আমার কোন আমি ওখান ধরে আনবো। কই 7-8 দিন, আজকে 10-8-9 দিন হয়ে গেছে গা, কই পুলিশ কিতা করতে, কই ভূমিকা নিতেছে। এদিনকে ওসি ম্যাডাম যে আমার বাড়িতে বাকি নামগুলো লিখে আনছে যে এই সার, আর কোনো শব্দই না, এটার কোনো মানে পুরোপুরি এটা থামাচাপা পড়ে যেতে আছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।